নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। বাংলায় প্রবাদ বাক্য আছে যে ওস্তাদের মার শেষ রাতে। যে যতই ত্রিকবিক করুক, ওস্তাদ ঠিক তার বদলা নেয়, ঠিক ব্যাটিং করে। আবার দেখবেন গাধা কিন্তু যতক্ষণ না সেই জলটা ঘোলা করছে ততক্ষণ সে জল খাবে না। সেই কাদাগোলা জল সে খায় এবং কাদাগোলা জল খেতে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন জল সে খায় না। আমাদের রাজ্যটা এখন ঠিক সেরকম পরিস্থিতি হয়ে গেছে। কি যে হচ্ছে আর কি যে হবে অদূর ভবিষ্যতে, এখন আমরা জনগণ হিসাবে সত্যি করি দিশাহারা হয়ে গেছে। এবং কাকে যে গদিতে বসিয়েছি আমরা, এর পাপের প্রায়শ্চিত্ত আদৌ হবে কি হবে না সেটা কিন্তু বঙ্গবাসীর জানা নেই। আজকে দেখুন, যে কোনো জিনিস কেন্দ্রীয় সরকার যাই নিয়ে আসুক, যে কোনো প্রকল্প লাগু হতে দেবেন না, উনি কোনো কিছুই হতে দেবেন না। এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গটা ভারতের অঙ্গরাজ্য নয়, পশ্চিমবঙ্গ বাংলাদেশেরই একটা অংশ। এবং কয়েকদিন আগে বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়া হয়ে গেল, উনি ভূয়সী প্রশংসা করেছেন এবং আমাদের নির্বাচন কমিশনকে যথেষ্ট রকমের গালাগালি করেছেন। এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, শুধু যে পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয়, 12টি রাজ্যে এসআইআর হলো বা হচ্ছে। কোথাও কিন্তু এসআইআর নিয়ে বিন্দুমাত্র কোনো কমপ্লেন, কোনো রকমের আবদার কিচ্ছু নেই। যত সমস্যা, যত কমপ্লেন এবং যত আবদার আমাদের এই পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গের শাসক গোষ্ঠীর সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করেছে। তার কারণ, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে, বিহারে ভোট হয়ে গেল এসআইআর হয়ে, তাদের ধারে পাশে কিন্তু বাংলাদেশ বলে দেশটি নেই। একমাত্র সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ঘেঁষা। যত বাংলাদেশি তারা পশ্চিমবঙ্গকে খালার ঘর, ফুপুর ঘর ভেবে রেখে তারা অবাধে যাওয়া আসা করে, ভোটে দাঁড়ায়, 100 দিনের কাজের কার্ড আছে, সমস্ত কিছু রেশন পানি সব এখান থেকে তারা নিয়ে যায়। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আজকে চাচাছোলা বক্তব্য রেখেছেন এবং এক কথায় রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ধমক দিয়েছেন এবং বলেছেন সমস্ত প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে এবং পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতির নির্দেশে এবং কমিটি গঠন করবেন, ওনারা তদারকি করবেন। তাহলে দিদিমণি যে প্রতিনিয়ত নবান্ন থেকে এইআরও, ইআরও এবং বিএলওদেরকে চাপ দিয়ে আসছেন, সমস্ত ভোটারের নাম যেন আপলোড হয়, কোনোটা যেন বাদ না যায়। এবং নথি হিসাবে কেউ স্ক্রিনশট নিয়ে রেখেছে, কেউ সাদা কাগজ জমা দিয়েছে, কেউ প্যান কার্ড জমা দিয়েছে, কে যে যা পেরেছে জমা দিয়েছে, যদিও সেগুলো একটাও কিন্তু ভ্যালিড নয় বা তার ভ্যালিডিটি কিন্তু পায়নি। এইআরও এবং ইআরওদেরকে এত মাত্রায় চাপ দেওয়া হয়েছে, তারা এখনো পর্যন্ত 20 লক্ষ মতন নাম আপলোড করেনি এবং অযোগ্য যা আছে 4.5 লক্ষ, ভুল নথি আছে আরো 4.5-5 লক্ষ। তাহলে এই যে এত নাম উনি হোল্ড করে রাখা করিয়েছেন। 28 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, যার ফলে এই যে এখন যখন ভেরিফাই শুরু হয়েছে, এই ভেরিফাইয়ে প্রচুর ভুড়ি ভুল বেরোচ্ছে। ভূদেব বেরা, তার ছেলে রমজান আলী, এই সমস্ত জিনিস ভুল ভ্রান্তি করে ইচ্ছাকৃতভাবে অনেক এইআরও এবং ইআরও এরা আপলোড করেছে। এবং এই যে 20 লক্ষ প্লাস 5 লক্ষ 30 লক্ষ, প্রায় 30 থেকে 40 লক্ষ নাম এখনো পেন্ডিং আছে। উনি ভেবেছিলেন যে এরকম ভেরিফিকেশন আর হবে না এবং ঠিক 28 তারিখের আগে
21 তারিখের পরে ঝপাঝপ করে সমস্ত আপলোড করিয়ে দেবেন, তাহলে সেগুলো আর চেকিং করতে পারবে না এবং একটা ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে। আর ফাইনাল লিস্ট বেরিয়ে গেলেই আমার কিন্তু পোয়া 12, আমি কিন্তু ভোট বৈতরণী আবার পেরিয়ে যেতে পারবো। কিন্তু সে গুড়ে বালি আজকে কপিল সিবালকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বলেছে যে হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে এই এসআইআর সমস্ত প্রক্রিয়াটি করতে হবে এবং যতক্ষণ না স্ক্রুটিনি ঠিক করে হচ্ছে, যতক্ষণ না নির্ভুল একটা রিপোর্ট তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফাইনাল লিস্ট কিন্তু বেরোবে না, এটা পরিষ্কার বলিয়ে দিয়েছে। এবং 28 তারিখে কপিল সিবাল ফাইনাল লিস্ট বার করার জন্য প্রচন্ড রকমের চাপ দিচ্ছিলেন এবং ফাইট করছিলেন, ধমক দিয়ে ওনাকে চুপ করিয়ে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে 28 তারিখে নির্বাচন কমিশন যে ফাইনাল লিস্ট বের করব বলেছিলেন সেই কিন্তু নাও বার হতে পারে। তার কারণ নির্বাচন কমিশনার গণেশ কুমার পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে যতক্ষণ না নির্ভুল এবং শুদ্ধতার মাপকাঠিতে রিপোর্ট আসছে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। যদি এরকম চলতে থাকে আমার তো মনে হয় পুরো এপ্রিল মাস পর্যন্ত হয়ে যেতে পারে। আর যদি সেরকম হয়, কারণ মে মাসের 5-6 তারিখের পরই কিন্তু দিদিমণির অবসর নেওয়া শুরু এবং সেরকম সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এবং সেটা নির্বাচন কমিশনের হাতে শাসন চলে যেতে পারে বা রাষ্ট্রপতির হাতেও শাসনটা চলে যেতে পারে, তখন কিন্তু অবস্থা খারাপ হবে। এই হচ্ছে আমাদের দিদিমণির বুদ্ধি, ধীরে ধীরে স্ক্রু টাইট দিচ্ছে। এবং কেন যে ইডি তার কেস শুনানি পিছিয়ে দিল তারও একটা বড় কারণ আছে। যদি এখন দেখছে ইডি এই মুহূর্তে যদি আবার পুনরায় তদন্ত করতে যায়, তা যেভাবে সিবিআই সারদা কেসে এবং ইডি কয়লা কেসে বাধাপ্রাপ্ত হয়েছে আবারও হবে। তো আমার মনে হয় ঠিক এই 18 মার্চ সময় নিয়েছে, আরো সময় নিতে পারে, তো 18 এপ্রিল হয়ে যেতে পারে। যখনই ভোট ঘোষণা হয়ে যাবে ঠিক পরবর্তীকালেই আমার মনে হয় খুব জোরসোর করে ইনভেস্টিগেশন চালাতে পারে। তার কারণ বিজেপির এই বছর দম লাগাকে হ্যাঁসা এরকম একটা মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ জয় করতে নেমেছে।